বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 2 মে, 19 বৈশাখ এবং ফার্সি 12 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সন্ধ্যা অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8টা23 ভারত সময় রাত 7টা53 এবং তেহরান সময় বিকেল 6টা53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সন্ধ্যা অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টজে, এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ্র 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি।
অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরাকের উত্তরে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের প্রচেষ্টা নিয়ে ইরাকের অভ্যন্তরে প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর করোনা বিষয়ে জনগণকে সতর্ক থাকতে ও বিনামূল্যে টিকা সরবরাহ করা সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর প্রাত্যহিক আয়োজন রমজান উপলক্ষে থাকবে রমজান খোদা প্রেমের অনন্য উৎসব। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে আল্লাহর পবিত্র নামগুলোর অর্থ বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান আসমাউল হোসনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে চিঠি লেখার ঠিকানাগুলো জানিয়ে দেয়া হবে। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। তেল রপ্তানি ও ব্যাংকিং খাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে নীতিগত সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ইরানি আলোচক। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। 2/3 আসনে এগিয়ে মমতার তৃণমূল কংগ্রেস। বিএনপি বলেছে দুর্নীতির কারণেই বাংলাদেশের টিকা নিয়ে অদূরদর্শী সিদ্ধান্ত, উদ্বেগের কোনো কারণ নেই বলে আওয়ামী লীগের আশ্বাস। এবং কয়েকদিনের সংঘর্ষে 49 জনের মৃত্যুর পর অভিন্ন সীমান্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিরগিজস্তান ও তাজিকিস্তান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনেই শ্রমিক ও শিক্ষক দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিচ্ছেন। তিনি ভাষণের শুরুতে এই রমজান মাসে আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালামের শাহাদাতের কথা উল্লেখ করে এই মহান ইমামের কয়েকটি উন্নত গুণাবলী তুলে ধরে জনগণকে সেসব গুণ অর্জন করার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান যুগেও এমন অনেক মানুষ আছেন যারা হযরত আলী আলাইহিসসালামের মতো শাহাদাত বরণ করতে চান। আয়াতুল্লাহ উজমা খামিনেই এক্ষেত্রে শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির কথা উল্লেখ করেন। তিনি বলেন, যখন শহীদ সোলাইমানিকে বলা হতো শত্রুরা তো আপনাকে শহীদ করার হুমকি দিচ্ছে, এর উত্তরে তিনি বলতেন, এটা তো আমার জন্য খুশির খবর। আমি দিনরাত 24 ঘন্টা আকাশ বাতাস পাহাড় পর্বত ও মরুভূমিতে শাহাদাত খুঁজে বেড়াই। সেটি যদি তারা এত সহজে আমাকে দিয়ে দেয় তাহলে সেটা হবে আমার জন্য পুরস্কার। তিনি পবিত্র রমজান মাসে সকল মুসলমানের নামাজ রোজা ও কোরআন তেলাওয়াত সহ সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে বলে আশা প্রকাশ করেন। ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং খাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে নীতিগত সমঝোতা হয়েছে বলে খবর দিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। আরাকচি শনিবার বিকেলে ভিয়েনায় বলেছেন, ইরানের বেশিরভাগ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। তিনি বলেন, ভিয়েনা বৈঠকে এখন পর্যন্ত যেসব নীতিগত সমঝোতা হয়েছে তার ফলে ইরানের জ্বালানি খাত অর্থাৎ তেল ও গ্যাস, গাড়ি নির্মাণ শিল্প ও ব্যাংকিং খাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আরাকচি জানান, পরমাণু কর্মসূচির ক্ষেত্রে কিছু খুঁটিনাটি বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে, যা নিয়ে আরও আলোচনার প্রয়োজন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, বেশিরভাগ ক্ষেত্রে ইরানের সঙ্গে পাশ্চাত্য অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করছে এবং কিছু কিছু ক্ষেত্রে এখনো মতপার্থক্য রয়ে গেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ন্যানো প্রযুক্তি উন্নয়ন টাস্ক ফোর্সের সচিব সাইদ সরকার বলেছেন, বিশ্বের ৪৫ দেশে ইরানের ন্যানো পণ্য রপ্তানি করা হচ্ছে। তিনি আজ আরও বলেছেন, ইরানের ন্যানো পণ্য যেসব দেশে রপ্তানি হয় তার মধ্যে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, চীন এবং ইউরোপ ও ল্যাটিন আমেরিকার দেশগুলোও রয়েছে। সাইদ সরকার বলেন, বিশ্বের নতুন প্রযুক্তির একটি হচ্ছে ন্যানো প্রযুক্তি। ইরান সঠিক সময়েই এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে এবং ভালো অবস্থানে পৌঁছেছে।
ন্যানো প্রযুক্তি উন্নয়ন টাস্কফোর্সের সচিব বলেন, দেশের 18টি শিল্প খাতে ন্যানো প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি নতুন পণ্য বাজারে আনার কাজ চলছে। এর মাধ্যমে উন্নয়ন বাড়াতে চায় ইরান। ইরান অন্যান্য দেশের ন্যানো পণ্যের চাহিদা মেটাতেও কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। দখলদার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আগুন লেগেছে। ইসরায়েলি টিভি নেটওয়ার্ক চ্যানেল 13 জানিয়েছে, আজ বিমানবন্দরের কাছাকাছি পার্শ্ববর্তী এলাকাটি আগুনে পুড়ছে। টিভি চ্যানেলটির খবরে আরো বলা হয়েছে, বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। পাশেই রয়েছে ইহুদি উপশহর জিতান। সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। তবে অগ্নি নির্বাপন বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইসরায়েলি দৈনিক ইয়াদুদ আহারনত এই খবর দিয়ে জানিয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। গত কয়েকদিন ধরে ইসরায়েলে এ ধরনের ঘটনা বেড়ে গেছে। বেন গুরিয়ন বিমানবন্দরটি দখলদার ইসরায়েলের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। এটি রাজধানী তেল আবিব থেকে 15 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই বিমানবন্দরেই ইসরায়েলি বিমান বাহিনীর 27তম স্কোয়াড্রনের অবস্থান। দখলদার ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী বেন গুরিয়নের নামে এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। এখন পর্যন্ত 2/3 আসনে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থীরা। আবারও মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত বেসরকারিভাবে নির্বাচনী ফলের প্রবণতায় দেখা যাচ্ছে 292টি আসনের মধ্যে তৃণমূল প্রার্থীরা 219 আসনে এগিয়ে রয়েছেন। হিন্দুত্ববাদী বিজেপি মাত্র 71টি আসনে এগিয়ে রয়েছে। এর ফলে বিজেপির বাংলা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। আজ বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক খেটেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কোভিডের প্রোটেকশনটা মেনটেন করে চলুন। আমি এখনো প্রেসকে মিট করিনি। আমি প্রেসকে মিট করে কিছু কথা বলবো। তার আগে আপনাদের আমি অনুরোধ করব, বিজয় মিছিল এখনই না করে, কোভিডে অনেক মানুষ আক্রান্ত, আসুন আমরা বিজয় মিছিল সম্বন্ধে যা সিদ্ধান্ত নেওয়ার একটু পরে 6টার পরে আমি প্রেস করব। বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন 294। 2টি আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট হয়নি। সরকারিভাবে অবশ্য এখনো ফল প্রকাশ হয়নি। বেসরকারি ফলাফলের প্রবণতায় রাজ্যে তৃণমূল প্রার্থীরা এগিয়ে থাকার সুবাদে এ নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের জনগণ বিপর্যয়কর ও বিভাজনকারী শক্তিকে প্রত্যাখ্যান করেছে। আমি তাদের প্রশংসা করি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বিজেপির সিনিয়র নেতা ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক শুভেচ্ছা বার্তায় বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দলের বিপুল জয়ের জন্য অভিনন্দন। তার পরবর্তী রাজনৈতিক জীবনের জন্য আমার শুভেচ্ছা। উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব বলেছেন, বাংলার সচেতন নাগরিকরা বিজেপির ঘৃণার রাজনীতিকে হারিয়েছেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশের বিরোধী দল বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, দুর্নীতির কারণেই টিকা সংগ্রহে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। এদিকে টিকার জন্য উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশের বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, দুর্নীতির কারণেই টিকা সংগ্রহে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। আজ রোববার দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। এর আগে দলের জাতীয় কমিটির বৈঠকে ভ্যাকসিনের অভাবে টিকা কার্যক্রম হঠাৎ করেই বন্ধ করায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সভায় উল্লেখ করা হয় যে দেশের সকল স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএনপি এই বিষয়ে প্রথম থেকেই সরকারকে সতর্ক করেছে,
কিন্তু তারা কোনো কর্ণপাত তো করেইনি, উপরন্তু তারা বিভিন্ন রকম বিদ্রুপাত্মক কথা বলেছে। কেবলমাত্র একটি উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম গ্রহণ করেছিল, সে কারণে আজকে গোটা জাতি বিপদগ্রস্ত হয়েছে। এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বলেছেন, ভ্যাকসিনের জন্য উদ্বেগের কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন মানবিক নেত্রী যখন পাশে আছে, তখন এই দুঃসময় একদিন কেটে যাবে ইনশাল্লাহ। রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসি ও বিআরটি এর সিলেট জোনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, করোনাকে বোঝা বড়ই মুশকিল, কখন কি রূপ ধারণ করে তা বোঝা যায় না, তাই স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরার কোনো বিকল্প নেই। ওবায়দুল কাদের বলেন, ভারতে আজকে কি অবস্থা, একটি বেড ও অক্সিজেনের জন্য হাহাকার, হাসপাতালে যাওয়ার আগেই মানুষ মারা যাচ্ছে, তাদের শ্মশান ও কবরস্থান খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে প্রতিবেশী ভারতের সংক্রমণ ও মৃত্যুর হারের বিপজ্জনক বার্তা থেকে। বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। অভিন্ন সীমান্তে কয়েকদিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিরগিজস্তান ও তাজিকিস্তান। মধ্য এশিয়ার দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর প্রধান গতকাল এক যৌথ বিবৃতিতে বলেছেন, তারা পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছেন এবং সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, কিরগিজ ও তাজিক ভূখণ্ডে শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি মুখ্য চুক্তিতে পৌঁছানো গেছে। নিকট ভবিষ্যতে আমরা সমস্ত সমস্যার সমাধান করব, যাতে আমাদের দুই দেশের জনগণ সবসময়ের মতো বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার মধ্য দিয়ে বসবাস করতে পারে। সেচ কাজে ব্যবহৃত একটি বিতর্কিত খালের নিয়ন্ত্রণ নিয়ে গত বুধবার দুই দেশের সীমান্ত এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরস্পরের প্রতি পাথর ছোঁড়ে। সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়লে তাতে দুই দেশের সীমান্তরক্ষী ও নিরাপত্তা বাহিনীও জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি বিনিময় হয়। সংঘর্ষে 10,000-এরও বেশি মানুষ অস্থায়ীভাবে উদ্বাস্তু হয়েছে এবং দুপক্ষে নিহত হয়েছে অন্তত 49 জন। ফিলিস্তিনে জাতীয় নির্বাচন স্থগিত করার প্রতিবাদে অধিকৃত পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় বিক্ষোভ হয়েছে। নির্বাচন স্থগিত করার প্রতিবাদে গতকাল পশ্চিম তীরের আল খালিল শহরে শত শত মানুষ বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। পশ্চিম তীরের ওয়ার্কার্স ইউনিটি ব্লক ও ডেমোক্রেটিক চেঞ্জ লিস্ট নামের দুটি সংগঠনের ডাকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া লোকজন নির্বাচন স্থগিত করার নিন্দা জানিয়ে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের দাবিতে নানা ধরনের স্লোগান দেন। এদিকে নির্বাচন স্থগিত করার প্রতিবাদে পুরো গাজা উপত্যকায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ডাকে বিভিন্ন দল ও মতের লোকজন মসজিদে মসজিদে জড়ো হয় এবং সেখান থেকে রাস্তায় নেমে বিক্ষোভ করে। গাজার উত্তরাঞ্চলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হামাস নেতা মশির আল মাসরি। তিনি নির্বাচন স্থগিত করার বিষয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সিদ্ধান্তের নিন্দা জানান। অন্যদিকে গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নির্বাচনে হামাসের প্রার্থী সুলাইমান আবু সিত্তা। তিনি নির্বাচন স্থগিত করাকে রাজনৈতিক পাপ বলে মন্তব্য করেন। ইয়েমেনের পশ্চিম মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের গুরুত্বপূর্ণ লড়াইয়ে মারা গেছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের দায়েশ কমান্ডার। নিহত কমান্ডারের নাম সালেহ দিরহাম রামাদি এবং তিনি 129 ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইয়েমেনের নিউজ ওয়েবসাইট জানিয়েছে, মারিব প্রদেশের সংঘর্ষে দায়েশের উপকমান্ডার সাইফ সানানিও নিহত হয়েছে। 2015 সালে ইয়েমেনে সৌদি জোট বর্বর আগ্রাসন শুরু করলে দায়েশ সন্ত্রাসীরা শুরু থেকে তাদেরকে সহযোগিতা করে আসছে। আল কায়েদার অন্যতম সহযোগী সংগঠন হল দায়েশ এবং এসব সন্ত্রাসী মারিব প্রদেশে তাদের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল করা ও হুথি আনসারুল্লাহ আন্দোলনকে নির্মূল করার লক্ষ্য নিয়ে সৌদি জোট ইয়েমেনে আগ্রাসন চালায়, কিন্তু আজ পর্যন্ত তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলোহার্টজে
এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে ৯,৮৭০ কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সম্প্রসারণকামী লক্ষ্য বাস্তবায়নের জন্য তুরস্ক সরকার আবারও উত্তর ইরাকে সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে। এ বিষয়ে ইরাকের প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন। পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সম্প্রসারণকামী লক্ষ্য বাস্তবায়নের জন্য তুরস্ক সরকার আবারও উত্তর ইরাকে সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সুইলো এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি সিরিয়ার মাটিতে অবস্থিত তুর্কি সামরিক ঘাঁটির কথা উল্লেখ করে বলেছেন, আঙ্কারা সিরিয়ায় যেমন সামরিক ঘাঁটি স্থাপন করেছে তেমনি ইরাকেও ঘাঁটি স্থাপন করতে চায়, যাতে কাছে থেকে সীমান্ত পরিস্থিতির উপর নজরদারি করা যায়। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে দমনের অজুহাতে তুরস্কের সামরিক বাহিনী প্রায়ই ইরাকের উত্তরাঞ্চলে হামলা চালায়। এমন সময় তারা এসব হামলা অব্যাহত রেখেছে যখন ইরাকের কর্মকর্তারা তুর্কি সামরিক হামলার নিন্দা জানিয়ে একে সেদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। এই নিন্দার মধ্যেই সম্প্রতি তুরস্কের সেনাবাহিনী উত্তর ইরাকে ফের হামলা চালানোয় ইরাক সরকার, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহ এক বিবৃতিতে বলেছেন, তুর্কি সেনাবাহিনীর হামলা ইরাকের সার্বভৌমত্ব ও সৎ প্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। তিনি এ ধরনের আগ্রাসন বন্ধের আহ্বান জানান। ইরাকের প্রেসিডেন্ট আরো বলেছেন, তুরস্কের মধ্যে যে গেরিলা সংকট চলছে তার সব পক্ষের মধ্যে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে মীমাংসা করা উচিত। এদিকে ইরাকের মন্ত্রিসভাও সেদেশে তুর্কি সামরিক অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে। এই নিয়ে গত এক সপ্তাহে 2 বার রাষ্ট্রদূত তলবের ঘটনা ঘটল। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবাদ লিপি তুর্কি রাষ্ট্রদূতকে হস্তান্তর করেছে। অন্যদিকে দেশটির মন্ত্রিসভাও তুর্কি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘে অভিযোগ জানানোর জন্য ইরাকের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে পর্যবেক্ষকরা বলছেন, ইরাকের বিভিন্ন মহল থেকে প্রতিবাদ সত্ত্বেও তুর্কি হামলা ঠেকানোর বিষয়ে ইরাক থেকে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা গ্রহণের কথা শোনা যায় না। ইরাকের কোনো কোনো দল ও পার্লামেন্ট সদস্য প্রতিবাদ জানালেও অনেকের মতে ইরাকের কোনো কোনো কর্মকর্তার সঙ্গে গোপন সমন্বয়ের ভিত্তিতে তুরস্ক এসব হামলা চালাচ্ছে। যাই হোক, প্রতিবাদ সত্ত্বেও তুরস্ক সরকার ইরাকের উত্তরে সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ খুবই মারাত্মক। তিনি সরকার বিরোধীদের এবং সমালোচনাকারী বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে বলেছেন, তারা কেউই আজ মানুষের পাশে নেই। প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ খুবই মারাত্মক। তিনি জানান, বিপুল টাকা খরচ করে সরকার টিকা নিয়ে এসে জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় তা বিনামূল্যে দিচ্ছে। সামনে করোনার টিকা আরো আসবে, তবে নিজেকে এবং অন্যদেরকে সুরক্ষার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই করোনার যে দ্বিতীয় ঢেউটা, এটা খুবই মারাত্মক। সেই ক্ষেত্রে আমি দেশের মানুষকে একটা অনুরোধ করব, নিজেকে সুরক্ষিত রাখতে হবে, অন্যকেও সুরক্ষিত করতে হবে। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরো নিয়ে আসছি, যত টাকা লাগে আরো টিকা নিয়ে আসবো। আমরা এদেশের মানুষের টিকা পৌঁছে দেবো, কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যে সমস্ত নির্দেশনাগুলি আমরা দিচ্ছি সেটা কিন্তু আপনারা কেউ দয়া করে মেনে চলবেন। আমি জানি রোজার সময়, সামনে ঈদ, যে ঈদের আনন্দ সবাই হবে, কিন্তু এই যে ঘরে ঘরে মানুষ যে মারা গেছে তাদের কথা একটু চিন্তা করবেন। কাজে নিজের জীবনটা যেন নষ্ট না হয়, বা তার পরিবার বা বন্ধু বান্ধব জীবনটা নষ্ট হয়, সেদিকে সবাই মিলে একটু দৃষ্টি দেবেন। চলমান করোনা পরিস্থিতিতে
ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্ন আয়ের প্রায় ৩৫ লাখ পরিবার এবং অতি সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় ১ লাখ কৃষক পরিবারের নগদ সহায়তা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি সরকার বিরোধীদের এবং সমালোচনাকারী বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে বলেন, তারা কেউই আজ মানুষের পাশে নেই। বুদ্ধিজীবীদের পরামর্শ বা বুদ্ধি তখনই পাওয়া যায় যখন সব সরকার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দিয়েছে। উল্লেখ্য, 2020 সালে 8 মার্চ বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর চলতি বছরের এপ্রিল মাসে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে মোট 1,47,837 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে মারা গেছেন 2,404 জন, অর্থাৎ গত মাসে গড়ে প্রতিদিন 80 জনের মৃত্যু হয়েছে। এদিকে ভারতে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সরবরাহ বন্ধ হয়ে যাবার কারণে বাড়ছে দুশ্চিন্তা, তবে আশা জাগাচ্ছে চীন ও রাশিয়ার টিকা। সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে